একটা গ্রামে আকাশ আর বিকাশ নামে দুজন বন্ধু থাকতো। আকাশ খুব গরিব ছিল, কিন্তু বিকাশ খুব ধনী। কালকে আমার বাবা সায়েন্স এক্সিবিশনে গিয়েছিল আর দূরবীন কিনে নিয়ে আসে। বড় লোক আর বড় কথা। যদি ভালো বন্ধু না থাকে তাহলে ধনী হয়েও কোনো লাভ নেই, বুঝলে? চল, আমি কাল তোকে লস্যি খাইয়েছিলাম, আজ তুই সিঙ্গারা খাওয়া। চল বাজার যাই। আকাশ আর বিকাশ বাজার গেল আর গিয়ে দেখলো খুব ভিড় হয়ে আছে দোকানে। দুই বন্ধু দোকানের কাছে গেল। কাকা, দোকানে এত ভিড় কেন? সিঙ্গারার নতুন দোকান খুলেছে। এত দারুণ সিঙ্গারা যে একবার খেলে বারবার চাইবে। দে টাকা দে, দুটো সিঙ্গারা কিনে নি। না, তুই নিজের জন্যই কিনে নে, আমার টক ঢেকুর দিচ্ছে। আকাশ নিজের জন্য একটা সিঙ্গারা কিনতে গেল। তখনই বিকাশের নজর সিঙ্গারা বিক্রেতার ওপর পড়ল। বিকাশ সিঙ্গারা দোকানিটাকে একটু সন্দেহের চোখে দেখলো। অনেক কষ্টে আমি একটা সিঙ্গারা পেয়েছি, বুঝলি ভাই? এরকম সিঙ্গারা তো আমি আগে কখনো খাইনি। তুইও খেয়ে দেখ একবার, একবার খেলে বারবার চাইবি। এই দোকানের নামটা দেখে নি, কাল আবার এখানে আসবো। আকাশ দোকানের নামটা দেখে নিল, আর দোকানের নামটা ছিল জাদুর সিঙ্গারা। তুমি একটা জিনিস লক্ষ্য করলে কি? প্রত্যেকটা মানুষ এই সিঙ্গারার প্রশংসা করছে আর বলছে যে একবার খেলে বারবার চাইবে। আমার তো এই জাদুর সিঙ্গারায় কিছু গন্ডগোল মনে হচ্ছে। ওই সিঙ্গারা দোকানিটিকে দেখেও আমার একটু সন্দেহ হচ্ছে। গোয়েন্দাগিরি নোবেল পড়ে পড়ে তোর মাথা খারাপ হয়ে গেছে। চল বাড়ি যাই, অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও আসতে পারে, বুঝলি? আকাশ আর বিকাশ নিজের বাড়ি চলে গেল। পরের দিন আকাশ যখন সকালে উঠল, ওঠার সাথে সাথেই তার সেই জাদুর সিঙ্গারার দোকানের সিঙ্গারা খাওয়ার খুব ইচ্ছে হলো। আকাশদের খাট তৈরি করার পারিবারিক ব্যবসা ছিল। খোকা, রামপাল নিজের খাটটা দিয়ে গেছে, ওতে একটু বেশি দড়ি দিতে হবে। হ্যাঁ বাবা। আকাশ খাট বুনতে শুরু করলো, কিন্তু নিজের কাজে ও মন লাগাতেই পারছিল না। বাবা, আমি সিঙ্গারা খেতে যাচ্ছি, এক্ষুনি আসছি। 2-3 দিন তো আকাশের বাবা আকাশকে কিছু বলেনি, কিন্তু তারপর একদিন যখন আকাশ সকাল সকাল সিঙ্গারা খেতে যাচ্ছিল, তখন তার বাবা তাকে আটকালো। এই রোজ রোজ তুই কি সিঙ্গারা খেতে যাস? হ্যাঁ, পেট তো একেবারে খারাপ করে ফেলেছিস তুই নিজের, বুঝতে পারিস না? আগে তো তুই কখনো এত সিঙ্গারা খেতিস না, কিন্তু দেখছি গত 2-3 দিন ধরে তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আজ আমি তোকে যেতে দেব না। কিন্তু বাবা, আমি সিঙ্গারা না খেয়ে থাকতে পারবো না। আকাশের বাবা আকাশের হাত ধরে নিল, কিন্তু আকাশ তাও থামলো না। গ্রামবাসীরা, আমার ছেলে পাগল হয়ে গেছে, একে আটকাতে আমাকে একটু সাহায্য করো। আকাশের বাবা আকাশকে ধরে রাখলেন। বাবাকে আর এক লোক ধরলেন, আবার সেই লোকটাকে অন্য আরেকজন ধরলো, অন্য একজনকে আরো একজন, আরেকজনকে আরো একজন ধরলো। এইভাবে পুরো একটা চেন তৈরি হলো। আকাশ নিজের বাবার হাত ছাড়িয়ে পালিয়ে গেল। পুরো চেনটা একেবারে ভেঙে পড়ে গেল। আকাশ ওই দিন গিয়েও সিঙ্গারা খেলো। পরের দিন আকাশের বাবা বিকাশের বাড়ি গেল। বিকাশ বাবা, কে জানে আকাশের কি হয়ে গেছে। বাজারে জাদুর সিঙ্গারা নামে যে নতুন দোকানটা খুলেছে, বারবার ওই দোকানের সিঙ্গারা খেতে যায় ও। আপনি চিন্তা ছেড়ে দিন কাকু, আমি সব কিছু সামলে নেব। সেদিন যখন রাতে সিঙ্গারা দোকানের মালিক দোকান বন্ধ করে নিজের বাড়ি ফিরছিল, তখন বিকাশ ওকে দূরবীন দিয়ে দেখলো। বিকাশ দোকানের মালিকের পিছু নিল। খুব শিগগির আমাদের গ্রামের লোকেদের আমাদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যাবে, তখন আমরা খুব ধনী হয়ে যাব। গ্রামের লোকেরা মূর্খ, জানেই না যে তুমি একজন কেমিস্ট আর সিঙ্গারাতে নেশার জিনিস মেশাও, আর তারপর লোকেদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যায়। আসতে বলো, কেউ শুনে ফেললে মারা পড়বো। বিকাশ সব কথা শুনে ফেলল। পরের দিন বিকাশ কিছু গ্রামবাসীদের নিয়ে জাদুর সিঙ্গারার দোকানে পৌঁছে যায়। কি হয়েছে? তোমরা এখানে কেন এসেছো? এটা আমরা তোমাকে পরে বলবো। প্রধান কাকু, আপনি আগে একটা সিঙ্গারা খান।
প্রধান কাকু সিঙ্গারা খেলেন। এখন আমার আরো সিঙ্গারা খাওয়ার ইচ্ছা করছে। সত্যি করে বলো, তুমি তোমার সিঙ্গারাতে কি মেশাও? আলু আর মশলা ছাড়া আমি কিছুই মেশাই না নিজের সিঙ্গারায়। সত্যি কথা বলে দাও, না হলে আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনবো। পুলিশের নাম শোনা মাত্রই দোকানের মালিক ভয় পেয়ে গেল আর সবকিছু স্বীকার করে নিল। আমাকে ক্ষমা করে দাও, নিজের বিক্রি বাড়ানোর জন্য আমি সিঙ্গারাতে নেশার ওষুধ মেশাতাম, যাতে লোকেদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যায় আর লোক যেন বারবার আমার দোকানে সিঙ্গারা খেতে আসে। বিকাশ সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন লাগায়। পুলিশ এসে ওই কেমিস্টকে গ্রেফতার করে নেয়। এই জন্যই আমি তোকে বলতাম যে বাইরের জিনিস বেশি খাওয়া উচিত নয়। একটা গ্রামে বাবলু নামে একটা ছেলে ছিল। বাবলু অনাথ ছিল। ও গ্রামের মোষ, গরু, ছাগল চড়াতে যেত। বদলে গ্রামের লোকেরা ওকে অনেক মিষ্টি খেতে দিত। মিষ্টি খেয়ে বাবলু খুব খুশি হয়ে যেত। বাবলু রোজ পশুদেরকে জঙ্গলে চড়াতে নিয়ে যেত আর বসে বাঁশি বাজাতো। একদিন গ্রামে বাসন্তী পঞ্চমীর পুজো ছিল। ওই দিন বাবলু অনেক মিষ্টি পায়। যখন বাবলু জঙ্গলে বসে মিষ্টি খাচ্ছিল, একটা বুড়ো লোক বাবলুর কাছে আসে। পুত্র, 3-4 দিন ধরে উপোসে আছি, কিছু খাইনি, কিছু মিষ্টি আমাকেও দাও না। বাবলু তার অর্ধেক মিষ্টি ওই বুড়ো লোকটাকে দেয়। বুড়ো মিষ্টি হাতে নিতেই এক বনদেবতার রূপ ধারণ করে। তুমি খুব দয়ালু বাবলু, তুমি না বুঝে অর্ধেক মিষ্টি আমাকে দিয়েছ। আমি তোমার ওপরে খুশি হয়েছি, খুব খুশি। আমি তোমায় 4টে জিনিস দেব, যা তোমার দুঃসময় তোমার কাজে আসবে। বনদেবতা বাবলুকে 3টে ঝুড়ি দিল। শোনো বাবলু, প্রথম ঝুড়িতে ঝড় আছে, দ্বিতীয় ঝুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে, আর তৃতীয় ঝুড়িতে আগুন আছে। এটা বলে বনদেবতা অদৃশ্য হয়ে যান। বনদেবতা বললেন আমাকে 4টে জিনিস দেবেন। কোনো ব্যাপার না, এই 3টে জিনিসেই যথেষ্ট। বাবলু তার কাছে বেঁচে যাওয়া মিষ্টি পুরো খেতে পারল না। মিষ্টিগুলো মাটিতে পুঁতে দিয়ে চলে যায়। পরের দিন বাবলু ওই জায়গায় এসে দেখল, সে যেখানে ওই মিষ্টি পুঁতেছিল ওখানে একটা মিষ্টির গাছ হয়ে গেছে, আর তাতে তাতে অনেক মিষ্টি হয়েছে। বাবা, মিষ্টির গাছ, মনে হচ্ছে বনদেবতার 4র্থ বর এটা। বাবলু গাছে চড়ে আর মিষ্টি খেতে শুরু করে। ওই সময় জঙ্গলে এক বুড়ি রাক্ষসী যাচ্ছিল। সে বাবলুকে দেখতে পায়। আরে, আজ তো অনেক বড় শিকার পেয়েছি। একে তো মশলাদার তরকারি করে খাবো। কিন্তু কিন্তু তার আগে একে তো গাছ থেকে নামাতে হবে। বুড়ি রাক্ষসী এক সুন্দরী রমণীর রূপ ধারণ করে, গাছের তলায় আসে আর বাবলুকে বলে, আরে বাবলু, গাছে এত মিষ্টি ফলেছে, যদি তুমি কিছু কিছু মিষ্টি আমাকে পেরে দাও, আমিও খেতে পারি। ঠিক আছে, আমি মিষ্টি নিচে ফেলছি, তুমি খেয়ে নাও। আরে বাবা, তুমি যদি মিষ্টি নিচে ফেলো, মিষ্টি তো নোংরা হয়ে যাবে। তাহলে তুমি তোমার আঁচল পাতো, আমি তার মধ্যে ফেলে দিচ্ছি। আমার আঁচল তো নষ্ট হয়ে যাবে, তার থেকে গন্ধও বেরাবে। কিছু মিষ্টি নিয়ে তুমি নিচে এসে দাও না আমায়। বাবলু বুড়ি রাক্ষসীর মতলব না বুঝে নিচে চলে আসে। তক্ষুনি রাক্ষসী নিজের আসল রূপ ধারণ করে নিল আর বাবলুকে একটা বস্তাতে ভরে নিল। ও বাবলুকে বস্তায় ভরে নিজের বাড়ি নিয়ে গেল। শোন চন্দা,
এই বস্তায় আমি শিকার ধরে এনেছি। প্রথমে ওকে বেঁধে ওর মাথাটা কেটে দিবি, আর আর ভালো করে মশলা দিয়ে তরকারি বানাবি। আমি স্নান করে আসছি। বুড়ি রাক্ষসী স্নান করতে চলে যায়। মেয়েটি যখন বস্তাটা খুলল তখন দেখলো বস্তায় বাবলু নামে একটা সুন্দর ছেলে আছে। মেয়েটি বাবলুর ওপর খুব দয়া হয়। দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। এই রাক্ষসী আমার কেউ না। অনেক বছর আগে গ্রাম থেকে আমার মাকে ধরে আনে। ওই সময় আমি আমার মায়ের পেটে ছিলাম। এখানেই আমার জন্ম হয়েছে। রাক্ষসী আমার মাকেও খেয়ে নিয়েছে, আর আমাকে ওর এখানে গোলাম বানিয়ে রেখেছে। ও আমায় দিয়ে ঘরের সব কাজ করায়। বাবলু আর চন্দা দুজনে মিলে রাক্ষসীর ঘর থেকে পালিয়ে যায়। রাক্ষসী যখন স্নান করে এসে ফিরে তখন দেখে চন্দা আর বাবলু দুজনেই উধাও। মনে হচ্ছে দুজনে মিলে পালিয়েছে। রাক্ষসী ওদের পিছু পিছু যেতে থাকে। চন্দা পিছনে ফিরে দেখে কি রাক্ষসী তো আমাদের পিছনে আসছে। এখন আমরা কি করব? বাবলুর বনদেবতার দেওয়া সেই 3টে ঝুড়ির কথা মনে পড়ে যায়। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওকে এখান থেকে তাড়িয়ে দেব। বাবলু সবার আগে ঝড়ের ঝুড়িটা নিল, কিন্তু তেজি রাক্ষসী ঝড়েও হার মানল না। সে তাও ওদের পিছনে দৌড়াতে শুরু করলো। মনে হচ্ছে এইভাবে হবে না। আবার বাবলু বর্ষা আর বিদ্যুতের ঝুড়িটা নিল। রাক্ষসী আঘাত পেল, কিন্তু সে আবার ওদের পিছন করা শুরু করলো। বাবলু আর চন্দা পালাতে পালাতে গ্রামে পৌঁছালো। গ্রামের লোক ওদের কাছে এসে বলে, কি হয়েছে বাছা, পালাচ্ছ কেন? ওই বুড়ি রাক্ষসী আমাদের মারবে বলে পিছু নিয়েছে। আমরাও তো ওই রাক্ষসীর ভয় অতিষ্ঠ হয়ে আছি। চন্দা, ওই রাক্ষসীকে আমাদের মারতেই হবে। গ্রামের লোকও অতিষ্ঠ হয়ে আছে ওর জন্য। আমরা যদি ওকে না মারি ও আমাদের সবাইকে মেরে ফেলবে। বাবলু আগুনের ঝুড়িটা নিল, আর রাক্ষসী তাতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তখন গ্রাম প্রধান সেখানে পৌঁছায়। খুব ভালো কাজ করেছো বাবলু, খুব ভালো। ওই রাক্ষসী আমাদের গরু ছাগল সব খেয়ে নিত। হ্যাঁ, ঠিক ঠিক। আর তোমাকে এই সাহসিকতার জন্য আমি গ্রামে তোমাকে একটা বাড়ি দিলাম। গ্রামবাসীরা বাবলু আর চন্দার বিয়ে দিল। বাবলু আর চন্দা ঘর পেয়ে সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। এই গল্পটা হলো মথুরার লালনের। লালন একটা বড় কোম্পানিতে ঠিকাদারে চাকরি করত। লালন খুবই চালাক আর বুদ্ধিমত্তা ছিল, আর নিজের স্ত্রী সোমলতার সাথে বাস করত। টিফিনটা দিয়ে দাও। আরে কাজে বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আরে আমি কখন কাজে যাব? যদি সবকিছু এইভাবেই চলতে থাকে তাহলে আমার একদিনের পয়সা অবশ্যই কেটে নেবে ওরা। ওফো, দিচ্ছি তো। আমার 4-5টা হাত থোড়েই না আছে যে আমি দেব না। নাও, নিয়ে যাও, ঠুসে ঠুসে খেয়ে নিও। আমি এই জন্যই বলি যে চাকরিটা ছেড়ে দাও আর আমার সাথে ব্যবসার কাজ করো, কিন্তু তুমি তো আমার কথাই শোনো না। আরে ব্যবসার কোনো ঠিকঠাক থাকে না, বুঝেছো? কাজটা ভালো, সেই জন্য সময় মতন আমরা মাসে মাসে মাইনে তো পেয়ে যাচ্ছি। এখন আমি কি করব? যেমনটা তোমার ঠিক লাগে। লালন নিজের কার্যালয়ের দিকে রওনা দেয়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে অনেক ভিড় রয়েছে। আরে এত ভিড় এখানে কি হয়েছে? কি ব্যাপারটা কি? একটু গিয়ে দেখি তো। লালন সেখানে গিয়ে দেখে, তারপর সে লক্ষ্য করে যে ওখানে একটা বোর্ড লাগানো রয়েছে। কোম্পানিতে লোকসান হওয়ার কারণে সমস্ত কর্মচারীদেরকে বের করে দেওয়া হচ্ছে। তার মানে হলো যে আমাদের সবাইকে কাজ থেকে বের করে দিয়েছে। হায় হায় হায়, এসো এসো, আমার বউ বাচ্চাকে কে সামলাবে? আমার পরিবারের কি হবে? আরে কোনো নোটিশ না দিয়ে, কিছু না বলে আমাদেরকে কি করে বের করতে পারে? এত বছর ধরে আমরা এই কোম্পানিতে চাকরি করছি। চাকরি চলে যাবার কারণে এই ভয়ে ভয়ে লালন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। লালনকে চিন্তিত দেখে ওর স্ত্রী ওকে বলে, তোমাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে আপনার? আর এটা কি?
টিফিনও এরকমই ফেরত নিয়ে এলে, এটাও খেলে না তুমি। আরে সকালে তো তুমি ঠাট্টা করছিলে, তোমার কথাই সত্যি হয়ে গেল। আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, আর শুধু আমাকেই নয়, বরং সমস্ত কর্মচারীকে কাজ থেকে বের করে দিয়েছে গো। কি বললে তুমি? এটা কি করে সম্ভব হতে পারে? এত বছর ধরে আপনি কাজ করছেন ওখানে, আর এখন হঠাৎ করে চাকরি থেকে বার করে দেওয়া, এটা তো খুবই অন্যায় কথা। এটা তো অনেক বড় অন্যায়। আরে কিছুই বুঝতে পারছি না, এখন আমি কি করব, কোথায় যাব, কার কাছ থেকে গিয়ে সাহায্য চাইবো? যেই কাজটা তুমি করছিলে এটা আর কোথাও নেই, আমাদেরকেই অন্য কোনো রাস্তা খুঁজে বার করতে হবে। আমি একেবারে বুঝে গেছি যে, আচ্ছা ততক্ষণ যদি আমরা ব্যবসা করি সিঙ্গারা বিক্রি করার। তুমি তো খুব ভালো সুস্বাদু সিঙ্গারা তৈরি করো, তাই না? এটা তো তুমি আমার মনের কথা বললে গো। আমরা এরকমটাই করব। আমি সিঙ্গারা বানাবো, আর তুমি গ্রামে গ্রামে গিয়ে ওই সিঙ্গারাগুলো বিক্রি করো। সোমলতা আর লালন দুজন মিলে সিঙ্গারা তৈরি করা শুরু করে দেয়। সোমলতা নিজের হাতে সিঙ্গারা বানাতে শুরু করে, আর লালন সেগুলো একটা বড় ঠেলাগাড়িতে রেখে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। আজকে আমাদের প্রথম দিন, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন সবকিছু খুব ভালো হয়। তুমি তার চিন্তা করো না, সব ভালোই হবে। লালন নিজের গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে সিঙ্গারা বিক্রি করতে শুরু করে। সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, যে একবার খাবে সে হাসবে, আর যে খাবে না সে মন খারাপ করবে। আরে আরে, এই দেখো, মনে হচ্ছে নতুন সিঙ্গারাওয়ালা এসেছে। চলো চলো গিয়ে খেয়ে দেখি তো। আরে গন্ধ ভালোই বেরোচ্ছে, চল আমরা পেট ভরে সিঙ্গারা খাবো। আর আজকে সিঙ্গারার টাকাটা আমি দেব, কিন্তু এই সিঙ্গারাগুলো আমার তরফ থেকে। আমি চাকরি পেয়েছি না, তারই পার্টি ভাবো। লালনের কাছে অনেক লোকজন চলে আসে, আর কিছুক্ষণের মধ্যেই ওর সমস্ত সিঙ্গারা প্রথম দিনেই কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। লালন খুবই খুশি হয়, কিন্তু অন্যদিকে অন্য সিঙ্গারার ব্যবসায়ীদের খুবই লোকসান হতে শুরু হয়ে যায়। তখন সোমনাথ আর নিতিন একে অপরকে বলতে শুরু করে, এই সিঙ্গারাওয়ালার কারণে আমাদের একটা সিঙ্গারাও বিক্রি হয় না, সব পয়সা নষ্ট হয়। আরে তোমার যে অবস্থা আমারও তাই অবস্থা, বুঝলে? ও হঠাৎ করে এলো থেকে আমাদের ব্যবসা পুরো জলাঞ্জলি হয়ে গেল যে। এই যে গিন্নি, শুনছো? কোথায় আছো তুমি? খুব খুশি মনে হচ্ছে তোমাকে। কি হয়েছে বলো? এই দেখো কত টাকা, আমার সমস্ত সিঙ্গারা বিক্রি হয়ে গেছে, বুঝেছো? ঠিকই বলেছিলে তুমি, যদি কাজ করতাম তাহলে এত টাকা আমি কখনোই রোজগার করতাম না, বুঝেছো? এখন থেকে তুমি আমাকে আরো সিঙ্গারা বানিয়ে দিও, আমি সেগুলো সব বিক্রি করব, অনেক লাভ হবে আমাদের। হ্যাঁ, এটাও কোনো বলার কথা নাকি? আমি আরো বেশি আর আরো টেস্টি সিঙ্গারা বানিয়ে দিয়ে দেব। সমস্ত টাকা পয়সা লালন সোমলতাকে দিয়ে দেয়। পরের দিনের জন্য সোমলতা অনেক বেশি সিঙ্গারা তৈরি করে, আর সেগুলো নিয়ে গিয়ে লালন আবার সেই গ্রামে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে, আর সেখানে ঠেলাগাড়ি নিয়ে সিঙ্গারা বিক্রি শুরু করে দেয়। এইভাবেই লালন কয়েকদিন কাটিয়ে ফেলে। তখন নিতিন আর সোমনাথ ঠিক করে যে, এই লালনের বাচ্চাটা কিছু একটা করতে হবে। আমার কাছে একটা নেশার ওষুধ রয়েছে, ওর সিঙ্গারার মধ্যে সেগুলো মিশিয়ে দেব। তুমি সেগুলো নিয়ে চিন্তা করো না, আমি ওর সাথে গিয়ে কথা বলবো। প্রথমে ওর সিঙ্গারায় ওষুধটা তুমি তখন মিশিয়ে দিও। সোমনাথ আর নিতিন ওর দোকানের কাছে যায়। তখন সোমনাথ লালনের মনটা অন্যমনস্ক করে দেয়। এই যে লালন ভাই, এই দেখো ওখানে ওই গরিবের কামারের ওখানে মাটির জিনিসপত্র তুলে দিতে হবে, তুমি একবার যাবে? আমি একা পারবো না, চলো না একটু। আরে সোমনাথ দাদা, এটা আবার বলার কি আছে, চলো না, কুমার কাকার বয়সও হয়েছে, তাই না? সোমনাথ লালনকে নিয়ে কুমার কাকার দোকানে চলে যায়, আর সেই সুযোগ বুঝে নিতিন নেশার ওষুধ ও সিঙ্গারাতে মিশিয়ে দেয়। এদিকে লালন ওখানে পৌঁছে দেখে যে সোমনাথ ওদের সাথে নেই। তখন কুমার কাকাকে সে জিজ্ঞাসা করে, এই যে কাকা, কি খবর তোমার? আমি শুনলাম যে তোমার নাকি অনেক ভারী জিনিসপত্র তুলতে চাও তুমি। আরে এই বয়স্ক দোকানে কি ভারী জিনিস থাকবে? তোমাকে কেউ বোকা বানিয়েছে। হ্যাঁ হতে পারে, সোমনাথ ভাই আমার সাথে ঠাট্টা করেছে, কিন্তু আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তখন ওই কাকা নিজের অবস্থার কথা বলে, তারপর বলে ওঠে, আরে অনেক দিন হয়ে গেল ঋণের দায়ে ভুগছি আমি, কতদিন খাবার খাইনি সেটাও মনে নেই আমার। আরে আর বলার কি আছে কাকা, এই নাও কয়েক কিছু টাকা দিলাম তোমাকে, যখন তোমার সময় হবে তুমি আমাকে ফেরত দিয়ে দিও। এক সময় আমারও তো অবস্থা ছিল আপনারই মতন, কিন্তু এখন আমি একদম ঠিকঠাক আছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাছা। লালন সেই বুড়ো কাকাকে টাকা দিয়ে চলে যাচ্ছিল, তখনই সেই বুড়ো তাকে বলে, যাবার আগে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, যে এই সোমনাথ আর নিতিন তোমার সিঙ্গারার উপরে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছে।
ওদেরকে এই আলোচনা করতে আমি শুনেছিলাম, বুঝেছো? তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে এই কথাটা বলে দিলাম। নেশার ওষুধ? কিন্তু কেন? যাতে তোমার দোকানটা নষ্ট হয়ে যায়। কাকা ওকে সব কথা বলে দেয়, তারপর বলে ওঠে, তোমাকেও একটা উপহার আমি তোমাকে দিলাম। এই রেখে দেওয়া মাটি তুমি নিয়ে যাও। এই মাটির মধ্যে এমন কি আছে কাকা? এটা দেখতে তো একটা সাধারণ মাটিই বটে। এই মাটির আঁচেতেই তোমাকে সিঙ্গারা তৈরি করতে হবে, বুঝেছো? মাটিতে পুঁতে। তারপর দেখো, যে সিঙ্গারা তুমি এটা দিয়ে তৈরি করবে সেটা জাদু সিঙ্গারা তৈরি হবে। যখন মাটি শেষ হয়ে যাবে তখন আবার এসে নিয়ে যেও। মাটির সিঙ্গারা খাবার পরে লোকেরা দৌড়ে দৌড়ে তোমার কাছে আরো সিঙ্গারা চাইতে আসবে। লালন ঠিক সেরকমই করে। ওই কাকার মাটি আর নিজের ঠেলাগাড়ি নিয়ে বাড়ি চলে আসে আর সমস্ত কথা সোমলতাকে বলে দেয়। তারপরে সোমলতা বলে, মাটির সিঙ্গারা? এটা আবার কি গো? এটা তো আমিও বানাতে চাইবো। তাহলে দেরি করছো কেন? চলো আমরা এই জাদু মাটি দিয়ে জাদু সিঙ্গারা তৈরি করে দাও। সোমলতা সিঙ্গারার মধ্যে আলু আর মশলা ভরে তৈরি করে দেয়। লালন খাল কেটে ওই মাটিটা খালের মধ্যে পুঁতে দেয়। তারপর সিঙ্গারাগুলো তাতে পুঁতে দিয়ে কাঠে আগুন লাগিয়ে দেয়। আগুনের সেই গরম আঁচে সামোসা তৈরি হতে শুরু হয়ে যায় আর তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। সুগন্ধ তো খুব ভালো আর মজাদার। এই সিঙ্গারাগুলো নিশ্চয়ই টেস্টি হবে। আমি তো থাকতে পারছি না। জাদুর মাটির সিঙ্গারা খুব সুস্বাদু ছিল আর সেই মাটির সিঙ্গারা নিয়ে লালন বিক্রি করতে যায়। মাটির সিঙ্গারা নিয়ে যাও, মাটির সিঙ্গারা। মাটির সিঙ্গারা আবার কি রে? চলো গিয়ে খেয়ে দেখি তো। আমিও গিয়ে খাবো। যেই সবাই শুনতে পায় মাটির সিঙ্গারার কথা, তখন সে সিঙ্গারা খাবার জন্য দোকানের সামনে অনেক লাইন লেগে যায় আর লালনের অনেক বেশি বিক্রি শুরু হয়ে যায়। আর সেই বিক্রি হওয়ার কারণে নিতিন আর সোমনাথ দোকান বন্ধ করে বসতে হয়। আর লালনের জাদুর মাটির সিঙ্গারা খুব বেশি বিক্রি হতে শুরু হয়ে যায় আর তার কারণে ওর পরিবার আনন্দে দিন কাটায়। সিমরানগড় নামের একটা গ্রাম ছিল, যেখানে সমীর নামের ব্যক্তি সিঙ্গারা বিক্রি করে নিজের সংসার চালাতো। ঠিক সমীরের দোকানের সামনেই সুয়োগ নামের ব্যক্তি ফুচকা বিক্রি করত। এই যে তোমার ফুচকা কেমন চলছে আজকাল? হ্যাঁ, আজকাল তো বেশি লোকজনকে দেখতে পাচ্ছি না তোমার দোকানে। হয়তো লোকজন আমার দোকান থেকে সিঙ্গারা খেতে খুব ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই সমীর, তোর দোকান তো আমার দোকানের সামনেই, আর লোকজন তো আমি তোর দোকানেও দেখতে পাই না। তাহলে ওরা গেল কোথায়? মনে হয় তোমার সিঙ্গারা খেয়ে ওদের পেট খারাপ হয়ে গেছে, তাই না? দুজনই নিজের নিজের রাস্তায় বেরিয়ে পড়ে। কিছুদিন কেটে যায় আর শহর থেকে পুনম নামের মহিলা গ্রামে প্রবেশ করে। পুনমের গ্রামে আসার পর থেকে লোকেরা সুয়োগের ফুচকাও খাচ্ছিল না আর সমীরের সিঙ্গারাও খাচ্ছিল না। একদিন দুজনই একে অপরকে দেখতে পায়। ভাই সুয়োগ, তোর ব্যবসা কেমন চলছে? আরে এখন আর কি বলবো সমীর, কেউ আর ফুচকা খেতে আসেই না এখানে। আরে হঠাৎ করে ব্যবসা যে এত কি করে নিচে নেমে গেল কিচ্ছু জানতে পারছি না। আরে এরকমই তো অবস্থা আমারও তাই হয়েছে সুয়োগ ভাই। আমি তো শুনলাম পুনম নামের কোন এক মহিলা এই গ্রামে এসেছে আর ও কোনো নতুন খাবারের ব্যঞ্জন বিক্রি করা শুরু করেছে। চল তাহলে চল গিয়ে একবার দেখেই আসি না। সমীর আর সুয়োগ দুজনই পুনমের দোকানে যায় আর দেখতে পায় যে পুনম গোল একটা মিষ্টির মতো কিছু বিক্রি করছে। পুনম দেবী, গোল গোল খাবার জিনিস কি বিক্রি করছেন এটা আপনি? হ্যাঁ, একে মোমোস বলে। আমি এটা শহর থেকেই বানানো শিখেছি আর যখন থেকে আমি এই দোকান খুলেছি সমস্ত গ্রামবাসীরা শুধু আমার কাছেই মোমোস খেতে আসে। এখন এই গ্রামে কেউ সিঙ্গারা বা ফুচকা খেতেই চাইছে না। তুমি এখন এই গ্রামে নতুন, এই মোমোর দোকানটা গ্রামে বন্ধ করে দাও তো। তোমার মোমোর জন্য আমাদের এখানে কেউ ফুচকা খেতে আসছে না, জানো তো? ঠিক কথাই বলছে। এই মোমোর জন্য তো আমার দোকানেও কেউ সিঙ্গারা খেতে আসে না এখন। আমি তো মোমো বিক্রি করা বন্ধ করব না। তোমরা দুজন যা করতে চাও করো, এখন যাও, আমাকে মোমো বিক্রি করতে দাও। অনেক আসলো আমাকে ধমকি দিতে। সমীর আর সুয়োগ ওখান থেকে চলে যায় আর রাস্তায় দাঁড়িয়ে একে অপরকে বলে, আমার কাছে একটা উপায় রয়েছে, যেটা করলে আমরা এই পুনম দেবী শহর থেকে মোমো কি করে তৈরি করতে শিখে এসেছে, ঠিক সেইভাবেই আমরা দুজনও যদি শহর থেকে কিছু শিখে আসি
এই পুনমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের দুজনকেই একসাথে থাকতেই হবে। কি বলো? হ্যাঁ, তোর সঙ্গে আমি আছি। সমীর আর সুয়োগ শহরের দিকে বেরিয়ে পড়ে। মাঝখানে তারা জঙ্গলের রাস্তা পায়। যখন তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলই তখন সমীরের পা পিছলে যায় আর সে একটা গর্তে পড়ে যায়। আরে সমীর, কোথায় পড়লি রে তুই? হ্যাঁ, এই খালটা কোত্থেকে চলে এলো এখানে? নিশ্চয়ই কোনো শিকারী কোনো জন্তুর জন্য এই খালটা এখানে কেটে রেখেছে। তক্ষুনি সেই গর্তের মধ্যে থেকে সমীর সুয়োগকে আওয়াজ দেয়। সুয়োগ, নিচে চলে আয়, দেখ এখানে একটা অন্য জগৎ রয়েছে রে। সে দেখতে পায় যে গর্তের নিচে একটা আলাদাই পৃথিবী রয়েছে, যেখানে দূর দূর পর্যন্ত একটা অন্য রকমের আলুর ক্ষেত ছিল। দুজনই এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে ওঠে। তক্ষুনি ওখানে একজন সাধু আসেন। তোমরা দুজন এখানে কি করছো খোকারা? আগে আমরা শহরের দিকে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে আমি এই খালের মধ্যে পড়ে যাই। তখন আমি নিচে এলাম, দেখতে পেলাম যে এখানে অন্য একটা জগৎ রয়েছে, দারুণ। আর দূর দূরান্ত পর্যন্ত আলুর চাষ করা রয়েছে। এগুলো কোনো সাধারণ আলু নয়, এই আলু ইচ্ছা পূরণ করে দেয়। যদি তাই হয় তাহলে একটা আলু খেতে আমাকেও দিন না। আমারও একটা ইচ্ছে রয়েছে, আমার ফুচকার ব্যবসা পুরো গ্রামে সব থেকে ভালো চলা উচিত। আর আমারও ইচ্ছে রয়েছে আমার সিঙ্গারের দোকান যেন সব থেকে গ্রামে ভালো চলে, ঠিক আছে? ওই মোমোওয়ালার থেকেও বেশি ভালো। কিন্তু তোমাদের দুজনের এই ইচ্ছে পূরণ করার জন্য আমি তো আলু তোমাদের দিতে পারি না। তোমাদের দুজনের ভেতরে একে অপরের প্রতি অনেক বেশি হিংসে রয়েছে। তোমাদের দুজনকে এই আলু তখনই দেব যখন তোমরা নিজেদের অহংকারগুলোকে শেষ করে দিয়ে একসঙ্গে থেকে ভালোভাবে কাজ করবে। দুজনই একে অপরকে দেখে আর একসাথে কাজ করার জন্য তৈরি হয়ে যায়। সাধু ওই দুজনকে একটা আলুর দুটো টুকরো করে দিয়ে দেন। এখন অর্ধেক আলু তুমি খাও আর অর্ধেক আলু তুমি, আর একসাথে নিজেদের ইচ্ছেকে পূরণ করো। আমরা দুজন গ্রামে সব থেকে ভালো আর একসাথে বসে সিঙ্গারা ফুচকা বিক্রি করতে চাই। আলুর কাছে ইচ্ছা বলা মাত্রই তারা আবার জঙ্গলে পৌঁছে যায়। তারা নিজের দোকানে ফিরে যায়। তখন তারা ওখানে সমীর আর সুয়োগের দোকানের ঠিক মাঝখানে একটা আলুর গাছ দেখতে পায়। এই আলুটা গাছের মধ্যে কি করে হলো রে? হ্যাঁ, আমাদের কালকের ইচ্ছের ফল এই আলুর গাছই। চল, এর থেকে আলুগুলো পেড়ে নে, আমি এটা দিয়ে সিঙ্গারা তৈরি করব। আর তুই ওই সিঙ্গারার মধ্যে কার ঝাল আর মিষ্টি জল মিশিয়ে দিয়ে লোকজনকে খাওয়াতে শুরু করে দিস। সমীর গাছের আলু দিয়ে সিঙ্গারা বানাতে শুরু করে আর সুয়োগ ফুচকার তৈরি করতে শুরু করে দেয়। যখন সমস্ত কিছু তৈরি হয়, দুজনই নিজের সিঙ্গারা ফুচকা বিক্রি করা শুরু করে দেয়। দুজনই একটাই দোকানে কাজ করতে শুরু করে। এসো এসো, সিঙ্গারা ফুচকা চেখে দেখো। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে খেয়েই দেখো একবার। তক্ষুনি ওখান থেকে একজন মহিলা যাচ্ছিল। সিঙ্গারা ফুচকা, এটা তো আমি প্রথমবার শুনেছি, এক প্লেট খাওয়াও তো। সুয়োগ সিঙ্গারা নিয়ে তার মধ্যে ছেদ করে দেয় আর তার মধ্যে মিষ্টি আর ঝাল জল দিয়ে ওই মহিলাকে এক প্লেট সিঙ্গারা ফুচকা দিয়ে দেয়। যেই মাত্র সেই মহিলা ওই সিঙ্গারা ফুচকা খায়, তার চেহারা একদম খুশি হয়ে ওঠে আর সে বলে, আমি এর আগে আমার জীবনে এত ভালো কখনো কিছু খাইনি, এটা তো খুবই সুস্বাদু। ভাই, আরো 2 প্লেট দাও তো, আর 10 প্লেট বাড়ির জন্য প্যাক করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আস্তে আস্তে পুরো গ্রামে সমীর আর সুয়োগের ফুচকার কথাবার্তা চলে আর পুরো গ্রাম সিঙ্গারা ফুচকা খাওয়ার জন্য চলে আসে। সেটা শুধু সিমরানগঞ্জ নয়, বরং অন্য গ্রামেও প্রসিদ্ধ হয়ে গেছিল। কিন্তু তাদের সাফল্যতে অন্য কেউ দুঃখী হচ্ছিল। এখন লোকেদের কি হয়ে গেল? আমার দোকানে আজকাল কেউ আসেই না, কেউ মোমোস খেতেই চায় না, সবাই সেই সিঙ্গারা ফুচকাই খেতে চায়। আরে সিঙ্গারা ফুচকা কি আশ্চর্য! পুনম নিজের সাথে কথা বলছিল। তক্ষুনি ওখানে সুরজ নামের ব্যক্তি চলে আসে। আরে কি হলো পুনম দেবী, মোমো বিক্রি হচ্ছে না তো? সেই জন্য আবার বিরক্ত হয়ে রয়েছেন তো? আমি কেন অস্থির হব না?
এত পরিশ্রম করে শহর গিয়ে আমি মোমোস বানানো শিখলাম। আমাকেই কিছু করতে হবে, নয়তো আমার ব্যবসা একেবারে চুলো হয়ে যাবে। আমি জানি যে ওদের দুজনের বন্ধুত্বের ব্যাপারটা আসলে কি। কি বলুন, আমাকে বলুন। আর তুমি কি করে জানলে? সব বলবো, একটু ধৈর্য ধরুন। আপনাকে সাহায্য অবশ্যই করব, কিন্তু আমি যা চাইবো তা দিতে হবে কিন্তু। ঠিক আছে বাবা। সুরজ পুনমকে আলুর গাছের ব্যাপারে বলে দেয়, আর তার সাথে মিলে সমীর আর সুয়োগের সিঙ্গারা ফুচকাকে গ্রাম থেকে সরানোর যোজনা বানায়। রাত্রি হয়ে যায়। সমীর আর সুয়োগ দোকান বন্ধ করে নিজের বাড়িতে যেতে শুরু করে। তাদের যাওয়ার পর ওখানে পুনম আর সুরজ চলে আসে। এই দেখুন, এই গাছটার কথাই তো বলছিলাম। এই হলো সেই গাছ যেটা হঠাৎ করে একদিনে বড় হয়ে গেল। এই গাছের আলু পেরে পেরে ওরা সিঙ্গারা ফুচকা বিক্রি করে। আমি কখনো আলুর গাছের ব্যাপারে শুনিনি। এতে নিশ্চয়ই কোনো রকমের জাদু আছে। আজ এখানেই এটা পুড়িয়ে ছাই করে দেব আমি। তারপর দেখি এরা কি করে সিঙ্গারা ফুচকা বানায়। দুজন মিলে সেই গাছটাকে কাটতে শুরু করে, আর দুজনই অনেক ক্লান্ত হয়ে ওঠে। পুনম দেবী, আমি বলছি কি যে বাকি গাছটা পরে আমরা কালকে কাটবো। সকাল হতে চলেছে তো, কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমাদের একেবারে দফারফা হয়ে যাবে। তুমি ঠিক বলছো, চলো এখান থেকে বেরোনো যাক। আমি গিয়ে নিজের কাজ করে নি। দুজনই ওখান থেকে বেরিয়ে যায়। যেই মাত্র সূর্য উদয় হয়, সমীর আর সুয়োগ দুজনই নিজের দোকান খুলতে চলে আসে, আর দেখতে পায় যে গাছ অর্ধেক কেটে গেছে। আর যেই মাত্র সূর্যের কিরণ সেই গাছে পড়ে, গাছ আবার আগের মতো হয়ে যায়। তুমি দেখতে পেলে যেটা আমি দেখতে পেয়েছি? হ্যাঁ, আমি দেখেছি কিভাবে এই গাছটা নিজে নিজে আবার ঠিক হয়ে গেল। কিন্তু এই গাছটাকে কাটতে কে এসেছিল? সে নিজের দোকান খুলে নেয় আর সিঙ্গারা ফুচকা বিক্রি করা শুরু করে দেয়। দিন শেষ হয়ে যায় আর রাত হয়ে যায়। সমীর আর সুয়োগ দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত্রির অন্ধকারে আবার পুনম আর সুরজ ওই গাছের কাছে পৌঁছে যায়। আরে, এই গাছটা তো আমরা কালকে অর্ধেক কেটেছিলাম। এটা ঠিক কি করে হয়ে গেল? আবার এটাকে পুরো কাটতে হবে। আরে চিন্তা করবেন না তো পুনম দেবী আপনি। আমার কাছে অন্য উপায়ও তো রয়েছে নাকি। এই গাছটাতে আমরা আগুন লাগিয়ে দিই, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। পুনম আর সুরজ একটা লাকড়িতে মশাল জ্বালিয়ে দেয়, আর যেই মাত্র সুরজ গাছে আগুন লাগাতে যায়, তখন গাছের গোড়া পুনম আর সুরজকে নিজের মধ্যে নিয়ে নেয়। পরের দিন সকালে যখন সমীর আর সুয়োগ ওখানে আসে, তখন তারা দেখতে পায় যে এখানে এখন 3টে গাছ আছে। অদ্ভুত ব্যাপার তো, এখনো পর্যন্ত একটা গাছ ছিল, এখন 3টে হয়ে গেল।